আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবর বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক, আমরা শুরুতেই আজ সংবাদ বিশ্লেষণে চলে যাব। আমাদের আজকের বিষয় ঋণ পুনঃতফসিল কতটা স্বস্তি ফেরাবে। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনুদ্দিন। আমরা বিজনেস আওয়ারে তাকে স্বাগত জানাতে চাই। ফারুক মঈনুদ্দিন, আমরা প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জেনে নিতে চাই যে ঋণ পুনঃতফসিল এবং সুদ মওকুফ সহ ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর একটি পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। যে বিষয়টি শুরুতেই জানতে চাচ্ছি যে আন্তর্জাতিক যে দাতা সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে IMF এরও কিন্তু বেশ কিছু পরামর্শ ছিল ঋণ পুনঃতফসিল সুদ মওকুফ সহ। তাদের এক ধরনের নেতিবাচক মনোভাব ছিল যে বাংলাদেশের প্রতি তাদের এক ধরনের চাপও ছিল যে এই জায়গাগুলো যেন কিছুটা হলেও বাংলাদেশ মনোযোগ দেয়। সেই জায়গায় নতুন করে আবারও এই ঋণ পুনঃতফসিল সুদ মওকুফ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, বিশেষ করে ব্যবসায়ীদেরকে যে দাবি ছিল ব্যবসায়ীদের চাপমুক্ত করার একটি প্রয়াস হিসেবে অর্থনীতিতে স্বস্তি ফেরাতে। আপনি আসলে কিভাবে দেখছেন এই বিষয়গুলো? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে পুনঃতফসিলের ব্যাপারটা কিন্তু যদি আপনি খুব আদর্শিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, এটাকে খুব বেশি সাপোর্ট করা যায় না। বাস্তবতা অনেক কিছু ঘটতে পারে, কিন্তু কথা হচ্ছে আমাদের পুনঃতফসিলের ব্যাপারে যে নেগেটিভ একটা অ্যাটিটিউড আমরা দেখতে পাচ্ছি, কিংবা আপনাদের নিউজ অ্যানালাইসিসে দেখতে পাচ্ছি পুনঃতফসিল মানে হচ্ছে খারাপ। এইটি আসলে খারাপ ছিল না, এটিকে খারাপ করা হয়েছে, এটিকে অপব্যবহার করা হয়েছে। পুনঃতফসিলীকরণ একটি খুবই নিয়মিত এবং খুবই স্বাভাবিক ব্যাপার ব্যাংকিং ঋণের কার্যক্রমের ব্যাপারে। কিন্তু কথা হচ্ছে যে বিগত বছরগুলোতে এই পুনঃতফসিলের ব্যাপারটিকে এত অসাধুভাবে ব্যবহার করা হয়েছে। আজকে পুনঃতফসিলের কথা শুনে আপনারা যেরকম ভ্রু কুঁচকাচ্ছেন, আমাদেরও মনে হচ্ছে যে এর মধ্যে আবার কোনো কিছু আছে কিনা। মূল বিষয়টা হচ্ছে যে আমরা আসলে পুনঃতফসিল চাই না সত্যিকার অর্থে বলতে, বিকজ অতীতে যা ঘটেছে সেরকম তো চাই না। এখন অনেক সময় দেখা যায় খুব বাস্তব কারণে বেশ কিছু ঋণ হয়তো পরিশোধে সক্ষমতা নষ্ট হয়, কিংবা এটি ইচ্ছাকৃত নয়, পরিস্থিতির পরে পলিসি কিংবা আন্তর্জাতিক বাজার এসব অনেকগুলো ব্যাপারে কিন্তু অনেক সময় দেখা যায় যে ঋণ গ্রহীতারা তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সময় মতো ফেরত দিতে পারছেন না। সেখানেও যদি আমি পুনঃতফসিল করব না বলে গো ধরে বসে থাকি, সেটি কোনো কাজের কথা নয়। আমাদের দেখতে হবে যে পুনঃতফসিল যে করা হচ্ছে সেটির পেছনে কতখানি বাস্তবতা জড়িত, কতখানি গ্রাহকের সত্যিকার ইনেবিলিটি আছে সেটি দেখতে হবে। এগুলো যদি হয় তাহলে সীমিত মাত্রায় পুনঃতফসিলীকরণে আমি কোনো দোষের কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের অতীতে যেটি দেখানো হয়েছে সেটার ব্যাপার আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই এরকম অবস্থায় পৌঁছে গেছি। সেই জন্য পুনঃতফসিলের কথা শুনলে আমাদের ভয় হয়। তবে এখন যেটা করা হচ্ছে সেটির নীতিমালা কি হবে সেটা এই মুহূর্তে যদি আমি দেখতে না পারি কিংবা বুঝতে না পারি, তাহলে এই ব্যাপারে ফাইনাল কোনো কথা বলা যাবে না। তবে মূল বিষয়টা হচ্ছে পুনঃতফসিলীকরণ স্বাভাবিক ব্যাপার, শুধু আমাদের দেখতে হবে সেটা কি উদ্দেশ্যে, কতখানি স্বচ্ছতা এটা করা হচ্ছে, এটি এখন দেখার বিষয় আছে। জি ফারুক মঈনুদ্দিন, আমাদের হাতে ঠিক এই বিষয়ে একটি প্রতিবেদন আছে, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা একটু প্রতিবেদনটি দেখে আবার আপনার কাছে আসছি। দর্শক, বাণিজ্যিক সংগঠনগুলোর দাবির মুখে খেলাপিদের আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পুনঃতফসিলের পাশাপাশি সুদ মওকুফ সহ ঋণের মেয়াদ বাড়ানোর সুবিধা পাবেন উদ্যোক্তারা। এজন্য সরকারি বেসরকারি প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয়েছে কমিটি। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে এবার ঢালাওভাবে নয়, কেবল প্রকৃত ক্ষতিগ্রস্তরাই পাবেন এই সুযোগ। খাত সংশ্লিষ্টরা মনে করছেন প্রভাবমুক্ত থেকে ঋণ পুনঃতফসিল করা গেলে ভালো ফল পাওয়া যাবে। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব ও রাজনৈতিক অনিশ্চয়তা, এমন নানা কারণে দীর্ঘদিন ধরেই খরা চলছে বিনিয়োগে। বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় ঋণ নিয়ে ফুলে পেঁপে উঠেছেন অনেকেই, যাদের বড় একটা অংশই ছিল ইচ্ছাকৃত খেলাপি। আবার রোষানলে পড়ে কেউ কেউ ঋণ খেলাপি হয়েছেন অনিচ্ছাকৃতভাবেই। তবে ক্ষমতার পট পরিবর্তন হলে ব্যবসার পরিবেশ ও আস্থা নিয়ে তৈরি হয়েছে বহুবিধ চ্যালেঞ্জ। আছে উচ্চ ব্যাংক সুদের চাপও। এমন নানা কারণে খেলাপি ঋণ পুনঃতফসিলের দাবি ছিল বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের। এরই প্রেক্ষিতে বিশেষ ছাড়ে পুনঃতফসিলের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে এবার ঢালাওভাবে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তদের সুবিধা দিতে চায় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা। স্বচ্ছতা নিশ্চিতে সব ধরনের প্রভাব থেকে মুক্ত থাকার কথাও জানিয়েছে কমিটি।
কোনো রাজনৈতিকভাবে প্রভাবযুক্ত কোনো ঋণকে পুনঃতফসিলীকরণের সুবিধা এই সুপারিশ কমিটি করবে না। সুপারিশ কমিটি খুব নির্মোহভাবে পর্যালোচনা করবে এবং এটাই আমাদের প্রত্যাশা, কারণ এখানে সব প্রতিনিধি থাকছে, এখন বিজনেস কমিউনিটির প্রতিনিধি থাকছে, এখানে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকছে এবং অভিজ্ঞ ব্যাংকার থাকছে, কেন্দ্রীয় ব্যাংকও ইনভলভ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। যদিও আগে দেয়া বিশেষ সুবিধার অভিজ্ঞতা ভালো ছিল না, তাই প্রভাবমুক্ত থেকে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সুফল নিশ্চিত করার তাগিদ বিশ্লেষকদের। এটা ব্যাংক কাস্টমার ভিত্তিতেই হবে। আমরা সেটা যদি আমরা মনে করি কাস্টমারের জন্য এটা আসলে ভালো করলে ভালো, হয়তো সে জেনুইন ভাবে ইম্প্যাক্টেড হয়েছে, কোনো উইলফুল ডিফল্ট করছে না, তার হয়তো গ্যাস কানেকশন ছিল না বা মার্কেটে কোনো ইস্যু ছিল বা পড়ে গেছিলো বা কিছু একটা হয়েছে যার জন্য সে পেমেন্ট করতে পারছে। যদি গ্রাউন্ডটা জেনুইন হয় সেখানে ব্যাংক ক্যান টেক এ কল। ওভারঅল তো খেলাপি ঋণ কমানোর জন্য আপনি এটা মানে করতেছেন, তাই না? এখন যারা নাকি ইচ্ছাকৃত খেলাপি তাদের জন্য এগুলো করে লাভ নেই, তাদের জন্য আপনি অন্য মেজার্সে যান, তাই না? আর যারা অনিচ্ছাকৃত খেলাপি তাদের জন্য আপনি বিভিন্ন ধরনের মেজার্স নেন, তাইলে তারা আপনার মানে এখান থেকে বেরিয়ে আসতে পারবে, তাই না? তবে এই মেজার্সগুলো নেওয়ার ব্যাপারে আমি যেটা বলছি যে আরো বিভিন্ন ধরনের পদক্ষেপ থাকতে পারে। বিশেষ সুবিধায় ঋণ পুনঃতফসিলের বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদের প্রতিবেদনের আলোকে সংবাদ বিশ্লেষণ যে বিষয়টি চলছিল, ঋণ পুনঃতফসিল কতটা প্রভাব বিস্তার করবে, স্বস্তি ফেরাবে অর্থনীতিতে, কথা বলছিলেন ফারুক মঈনুদ্দিন। আমরা আবার তার কাছে যেতে চাই। জনাব ফারুক মঈনুদ্দিন, আমরা সরাসরি যেটি জানতে চাই যে প্রভাবমুক্ত থাকার একটি ব্যাপার বলছেন ব্যাংকার সহ অন্যান্য যারা রয়েছেন তারা, কিন্তু এই প্রভাবমুক্ত থাকা বা রাজনৈতিক বলয়ের থেকে বাইরে থাকা যে উদ্যোক্তারা, এইটি আসলে কতটা সম্ভব বলে আপনি মনে করেন? দেখেন, এটা কিন্তু আপেক্ষিক বিষয়। আমিও মনে করি যে প্রভাবমুক্ত থাকার কথা যেটা বলা হচ্ছে, আমাদের মতো দেশে ছোট একটি দেশ, সবাই সবাইকে চেনে, এরকম একটা জায়গায় আমরা দেখেছি অতীতে প্রভাবমুক্ত থাকা সবসময় সম্ভব হয় নাই। কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের উচ্চতম নেতৃত্বে পরিবর্তন এসছে। সেখানে যদি সেদিক থেকে যদি আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংক আগের মতো প্রভাবিত হবে না এবং সেখানে সত্যিকার অর্থে প্রভাবমুক্ত থাকবে, কোনো রাজনৈতিক প্রভাব কিংবা প্রেশার থাকবে না, কিংবা কোনো গোষ্ঠীগত কিংবা অন্য কোনো স্বার্থান্বেষী মহলের প্রেশার থাকবে না, তাহলে আমি মনে করি এটা কিছু মাত্রায় সফল হতে পারে। এবং আমি একটু আগে আপনাদের যে প্রতিবেদন দেখলাম সেখানে সেই একই কথাই বলা হচ্ছে, যেটা আমিও বলছিলাম, যে সেটা হচ্ছে যে পুনঃতফসিলীকরণের প্রয়োজন আছে। কারণ কথা হচ্ছে যারা সত্যিকার অর্থেই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনঃতফসিলের করে না দিলে তারা কিন্তু সত্যিকার অর্থে বসে যাবে এবং সেটা অর্থনীতির জন্য ভালো হবে না, এবং খুব একটা বড় একটা গ্রুপ একসাথে খেলাপি হয়ে পড়বে, যেটা ব্যাংকিং খাতের স্বার্থের জন্য ভালো নয়। সুতরাং সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত যারা, তাদের যদি আপনার প্রভাবমুক্ত ভাবে পুনঃতফসিলীকরণ করা যায়, সেটি আমি মনে করি সেটা এই মুহূর্তে এটাই করা উচিত। আমি সবাইকে গড়পড়তে সবাইকে একসাথে খেলাপি করে দিলাম, সেটি কোনো ভালো পদক্ষেপ হবে না। সুতরাং প্রভাবমুক্ত থাকাটা এখন বড় চ্যালেঞ্জ। এটি নির্ভর করবে যারা এই সিদ্ধান্তটা নেবেন তারা কতখানি স্বাধীন, নিরপেক্ষ এবং অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন, তার উপরে নির্ভর করবে এটির সফলতা। জি ফারুক মঈনুদ্দিন, আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি যে বাংলাদেশের অর্থনৈতিক যে বাস্তবতা রয়েছে তার দিকে যদি লক্ষ্য করে বলি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বা দায়িত্ব নেওয়ার পর থেকেই অর্থনীতির বিভিন্ন ধরনের যেই বিষয়গুলো তারা বলছিলেন, তারা টাকা ছাপানোর ব্যাপারে একটি নেতিবাচক মনোভাব ছিল, সেখান থেকে কিন্তু সরে এসেছেন। আবার দাতা সংস্থাগুলোর যে চাপ ছিল, যে ঋণ পুনঃতফসিল এবং সুদ মওকুফ এই বিষয়গুলোতে, সেখান থেকেও তারা কিন্তু এখন দেখা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আবার নতুন করে একটি তাদের পরিকল্পনা সাজাচ্ছে। আপনি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপগুলো কিভাবে দেখছেন? তারা কি আসলে দেশের বাস্তবতাকে মেনে নিচ্ছেন? এখানে দুটো বিষয় আছে। প্রথম কথা, আপনি বলেন যে টাকা ছাপানোর ব্যাপারে যে সিদ্ধান্ত ছিল সেখান থেকে সরে আসছে। ইনফ্যাক্ট দেখেন, টাকা ছাপানোর ব্যাপারটাকে বাইপাস কিংবা অ্যাভয়েড করার জন্য কিন্তু ব্যাংকগুলোকে সেন্ট্রাল ব্যাংক গ্যারান্টির মাধ্যমে অন্যান্য ব্যাংকগুলো থেকে তারা দুর্বল কিংবা ক্যাশ স্ক্র্যাপড যেসব ব্যাংকে ক্যাশ শর্টেজ আছে তাদেরকে, যাদের ইলিকুইডিটি শর্টেজ আছে তাদেরকে সহায়তা দিয়ে আসছিল। কিন্তু দেখা গেছে এই যে লিকুইডিটির সমস্যাটা এত বেশি গভীর
এবং এটি এত ব্যাপক যে এখানে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে লিকুইডিটিতে সচ্ছল ব্যাংকগুলো পুরোপুরি পেরে উঠতে পারছে না, তখন কি হবে? তখন সেই দুর্বল কিংবা লিকুইডিটি কমে গেছে অথবা লিকুইডিটি সংকটে ভুগছে সেসব ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য অ্যাটলিস্ট এই পদক্ষেপটা নিতে হবে। এবং সেটি আমার মনে হয় যেটা সেন্ট্রাল ব্যাংক করেছেন সেটা এটা ছাড়া উপায়ও ছিল না। যদি এই সাপোর্টটা না দেওয়া হয়, অন্যান্য ব্যাংক থেকেও যদি তাদেরকে সহায়তা করা না হয় কিংবা তাদেরকে ঋণ দেওয়া না হয়, তাহলে কিন্তু সেই ব্যাংকগুলো একসময় লাল বাতি জ্বলবে। সুতরাং সেটি কখনোই কাম্য নয়। সেই জন্য একটি মধ্যপন্থা হয়তো সেন্ট্রাল ব্যাংক গ্রহণ করেছে, কারণ এছাড়া উপায় ছিল না। এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় বিষয় আপনি যেটা বললেন সেটা হচ্ছে আইএমএফ এর প্রেশার, পুনঃতফসিলীকরণ ইত্যাদি ইত্যাদি ব্যাপারে সেখানে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কারণ কথা হচ্ছে আমি এক্সট্রিম ওয়েতে গেলে কি হতো, আমি যদি এক্সট্রিম ওয়েতে যেতাম যে 90 দিন পরে আপনার একটি ঋণ খেলাপি হয়ে পড়বে, তারপরে 180 দিন পরে সে সত্যিকার অর্থে আপনার আইন অনুযায়ী খেলাপি হয়ে পড়বে, ব্যাংকগুলোর হিউজ অ্যামাউন্ট আপনার করতে হবে, প্রভিশন করতে হবে। এখন কথা হচ্ছে যে এর মধ্যে যদি যেগুলো জেনুইন কেস সেগুলোকে যদি এখান থেকে রক্ষা করা যায়, তাহলে ব্যাংকগুলোর এই যে খেলাপি ঋণের হার এবং প্রভিশন রাখার পরিমাণও কমবে। সুতরাং আমাদের সেই জন্য বলছিলাম যে মধ্যপন্থা অবলম্বন করে যে যারা সত্যিকার প্রয়োজন যাদের আছে, যারা সত্যিকার ক্ষতিগ্রস্ত এবং ইচ্ছাকৃত নন, তাদের জন্য এই ব্যবস্থাটা এই মুহূর্তে করার প্রয়োজন আছে। আলটিমেটলি ফিউচারে এটা কতদিন চালানো হবে সেটা নির্ভর করবে কতখানি ব্যাংক খাত রিভাইভ করতে পারে, বর্তমান অবস্থা থেকে কতখানি উত্তরণ ঘটতে পারে তার উপরে নির্ভর করবে এই ব্যবস্থাটি কতদিন চালিয়ে রাখা যাবে। তবে এই মুহূর্তে এটাই করতে হবে। এটি ছাড়া এই মুহূর্তে আমি খুব কট্টর এবং খুব একেবারে রেডিক্যালি যদি আমি এটা করি, তাহলে এটা সত্যিকার অর্থে সুফল বয়ে আনবে না। এই জন্য একটা মধ্যপন্থা আমাদের অবলম্বন করতে হবে এবং সেটি মনে হয় করা হচ্ছে। ঋণ পুনঃতফসিলের এই প্রসঙ্গে যদি আরেকটি বিষয় জানতে চাই, কয়েক বছর ধরেই বৃহৎ শিল্প উদ্যোক্তা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে খেলাপির নীতি এবং সংজ্ঞার যে বিষয়টি যেটি নিয়ে তাদের আপত্তি রয়েছে, তারা বলছেন যে একটি প্রতিষ্ঠান যদি খেলাপি হয়ে যায় তাহলে তাদের অন্তর্ভুক্ত সেই গ্রুপ অফ কোম্পানিজের অন্তর্ভুক্ত অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও খেলাপির তালিকায় ফেলে দেওয়া হয়। এই জায়গাটিকে তারা বলছিলেন যে আরেকটু সুনির্দিষ্ট করে অন্যান্য যে লাভজনক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে চলমান প্রক্রিয়ার মধ্যে রেখে দেওয়া উচিত, সহায়তা করা উচিত, যেটি খেলাপি হয়েছে শুধুমাত্র সেটিকে চিহ্নিত করা উচিত। এই যে পুনঃতফসিলের জন্য ঋণ সুদ মওকুফের যে নতুন যে পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংক করছে, কিভাবে এটি আসলে সহায়তা করতে পারে বৃহৎ শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগেই, বা কিভাবে সফল হতে পারেন সরকার? দেখেন, এটা নিয়ে বিতর্ক হতে পারে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আগে যে নিয়মটা ছিল সেটি হচ্ছে যে আপনি যেটা বললেন যে একটি বৃহৎ শিল্প গোষ্ঠীর যাদের অনেকগুলো উইং আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তাদের যে কোনো একটি যদি খেলাপি হয়ে পড়ে তাদের পুরো গ্রুপটা খেলাপি হয়ে যাচ্ছে। কিন্তু এটি থেকে মুক্তি দেওয়া হচ্ছে। এটি বরং আমরা সমালোচনা করেছি, এটি করাও দরকার ছিল না। কারণ কেন বলছি, একটা বৃহৎ শিল্প গোষ্ঠীতে অনেকগুলো প্রতিষ্ঠান থাকতে পারে, তাদের কোনটি খুব ভালো চলবে, কোনটি দুর্বল ভাবে চলবে, কোনটিতে লস দিবে। এখন কথা হচ্ছে, যদি একটি কোম্পানি একটা প্রতিষ্ঠান খেলাপি হয়ে পড়ে এবং তাদেরকে যদি এই খেলাপি ঋণের কারণে বাকিগুলো যদি খেলাপি হয়ে পড়ে, তখন ওই উদ্যোক্তাদের মধ্য থেকে একটি তাগিদ থাকবে যে এটিকে চালিয়ে যাওয়া কিংবা এটিকে খেলাপি হাত থেকে রক্ষা করার জন্য তারা তাদের যেখানে সারপ্লাস প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে ঋণ কিংবা অন্যভাবে সহায়তা নিয়ে তারা এটিকে চালিয়ে রাখবেন। এখন কথা হচ্ছে যে এটি যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই প্রতিষ্ঠানটি ঋণ পরিশোধ করার জন্য মালিক পক্ষের কোনো তাগাদা থাকবে না। আমরা মনে করি এটি ঠিক পদ্ধতি ছিল যে গ্রুপের মধ্যে একটি প্রতিষ্ঠান যদি দুর্বল হয়ে যায়, তাহলে বাকিগুলো যদি খেলাপি হওয়ার হুমকি থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানকে তারা তাদের নিজেদের স্বার্থে রাখবেন, চালু রাখবেন এবং খেলাপি হওয়ার হাত থেকে রক্ষা করবেন। আমরা মনে হয় সেটি ঠিক ছিল। এটা পরিবর্তিত যেটা হয়েছে সেটা সঠিক পদক্ষেপ ছিল বলে আমি মনে করি না। ফারুক মঈনুদ্দিন, আমরা জানতে চাচ্ছি আরেকটি বিষয় যে ঋণ দেয়া এবং অর্থাৎ ঋণ বিতরণ এবং আদায়ের যে প্রক্রিয়াটি রয়েছে, এই বিষয়টিকে কি নতুন করে কোনো সংস্কার প্রস্তাব বা পরামর্শ আপনার পক্ষ থেকে থাকবে কিনা? কেননা ব্যাংকিং খাতে কিন্তু বেশ কিছু সংস্কার কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই জায়গাটিতে আসলে কিভাবে মনোযোগ দেওয়া যায়? দেখেন, ঋণ অনুমোদন বিতরণ এসব ব্যাপারে যে আপনি বলছেন সংস্কার প্রয়োজন আছে কিনা, আমি তো মনে করছি কোনো সংস্কার প্রয়োজন নাই। কারণ কথা হচ্ছে যে এগুলোর জন্য সেট নর্মস আছে। এই সেট নর্মস যারা মেনে চলছে, যারা প্রপার ক্রেডিট অ্যানালিসিস করছে, সেইভাবে বিতরণ করছে, সেভাবে মনিটরিং করছে, আমাদের দেশে সত্যিকার অর্থে 3 থেকে 4% খেলাপি ঋণের হার সত্যিকার অর্থে যাদের সেরকম ব্যাগত আছে,
তাহলে একই কাঠামোর মধ্যে থেকে, একই আইনের মধ্যে থেকে কোন ব্যাংকের খেলাপি ঋণের হার 30% হবে, কোন ব্যাংকের খেলাপি ঋণের হার 3% হবে, তাহলে এটি কেন হচ্ছে? তার মানে এটি জন্য সংস্কার প্রয়োজন। এটির জন্য প্রয়োজন হচ্ছে ওই ব্যাংকটির সংস্কার প্রয়োজন যাদের খেলাপি ঋণের হার 10, 15, 30%। তাদের সংস্কার প্রয়োজন, তাদের মানসিকতার সংস্কার প্রয়োজন, তাদের সিস্টেমের সংস্কার প্রয়োজন, এবং তাদের মধ্যে শুদ্ধি অভিযানের প্রয়োজন, যাতে করে তারা ওই কমপ্লায়েন্ট ব্যাংকগুলোর সবগুলো নিয়ম নীতি মেনে তাদের ঋণ অনুমোদন এবং বিতরণ করেন। তাহলে কিন্তু এটা ঘটতো না। একই অর্থনীতিতে একাধিক ব্যাংক বিভিন্ন রকমের স্বাস্থ্য কেন? এইটু শুধুমাত্র একটি কারণে, এই তারা ঠিকভাবে গভর্ন হচ্ছে কিনা। এই গভর্নেন্সটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। সুতরাং আইন সংস্কারের প্রয়োজন নাই। এই ঋণ, আপনি যেটা বললেন, ঋণ বিতরণ কিংবা অনুমোদন নীতিমালা, এটা আছে অলরেডি। এটা মেনে চলাই হচ্ছে বড় চ্যালেঞ্জ, এবং সেটিকে মেনে চলাটা বাধ্য করতে হবে। এটি যদি করা যায় তাহলেই কিন্তু আমার মনে হয় যে আপনি যেটা বলছেন এরকম সংস্কারের প্রয়োজন হবে না। আমরা একটু শেষ প্রশ্ন, একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। খুব সম্প্রতি একটি পদক্ষেপ নিয়ে কথা বলতে চাচ্ছি যে কলিং পেগ বাতিল হয়ে ডলারের কেনা বেচা এখন বাজার পদ্ধতিতে চলে গিয়েছে, এবং কলিং পেগ বাজার পদ্ধতি দুইটিই কিন্তু পদ্ধতি ছিল IMF এর একটি পরামর্শের একটি বাস্তবায়নের অংশ। এখন যে বিষয়টি দেখা যাচ্ছে যে বাজার ভিত্তিক যে পদ্ধতিটি চালু হলো, এটি আসলে কতটুকু স্বস্তি ফেরাবে এই বিদেশি মুদ্রার বাজারে? আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম বিদেশি মুদ্রা লেনদেনকে বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত। মাঝখানে একবার গত সরকারের আমলে আমরা দেখলাম যে বাফেদা মিলে তারা নাকি এক্সচেঞ্জ রেট ঠিক করছেন। আমরা প্রশ্ন তুলেছেন, হু ইজ বাফেদা? হোয়াট অথরিটি বাফেদা হ্যাজ গট টু ফিক্স দ্য রেট অফ ফরেন এক্সচেঞ্জ রেট? এটা সম্পূর্ণভাবে বাজার ভিত্তিক হচ্ছে। যে কোনো জিনিসের বাজার ভিত্তিক হতে, বাজার থেকে সরে আসার সাথে সাথে আপনি দেখবেন বিভিন্ন ক্ষেত্রে সুদের হার বলেন, আপনার এই এক্সচেঞ্জ রেট বলেন, সব ক্ষেত্রে কিন্তু ডিস্টরশন দেখা দিয়েছিল। সুতরাং আপনি বাজারের উপর ছেড়ে দিলে বাজার আপনাকে নিরপেক্ষভাবে গাইড করবে যে কোন রেটটা ঠিক হওয়া উচিত। এবং আপনি বাজার ভিত্তিক করার পরিবর্তে আপনি কি করলেন? ক্রলিং পেগ করেছিলেন। ক্রলিং পেগ মানে কি? ক্রলিং পেগ মানে হচ্ছে যে আপনি বেঁধে দিয়ে বলেন যে আপনি এর নিচে নামতে পারবেন না, এর উপর উঠতে পারবেন না। তাহলে তো এক ধরনের আপনার এটা একটা বেঁধে দেওয়া হলো যে তুমি এর উপরে কিংবা নিচে যেতে পারবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এক জায়গায় যে অভিযোগটা প্রায় ব্যাংকারদের বিরুদ্ধে করা হয়, তারা বেশি দামে রেমিটেন্স কেনেন। আমার প্রশ্ন যে ব্যাংকগুলো যে রেমিটেন্স কেনেন, আমরা আবার একটা আপনার কাছে আসবো। সচিবালয়ে ঠিক এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা একটু স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনে আসতে চাই। ভাই, এটা ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাইরে পড়া যাবে না। যেহেতু এই জিনিসগুলি যেসব ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয়, আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। যেমন ধরেন আপনাকে যে সময় বলছি ভিতরে আসেন, সব কি একসাথে ঢুকতে পারছেন? আস্তে আস্তে ঢুকতেন না, এরকম ওইটাও আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। পোশাকের পরিবর্তন চাতে বোন একটা ভালো প্রশ্ন করছে। তাদের সবারই মন মানসিকতা সবকিছু পরিবর্তন হইতে হবে। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। না, এটা বড় ধরনের টাকার সংকলন হবে না। ওই নর্মাল ড্রেস যে সময় হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব, যেন বড় ধরনের টাকার সমস্যাটা না হয়। সংস্কার কমিশন একটা রিপোর্ট দিয়েছে, যেটা সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমার হাতে এসে পৌঁছেনি। সেখানে সুপারিশগুলো ডিসক্লোজ করছে ইতিমধ্যে, আপনার মন্ত্রণালয় থেকে ওয়েবসাইটে দেওয়া হয়েছে, আমরা পেয়েছি। হ্যাঁ। তো সেখানে স্যার অনেকগুলো সুপারিশ আছে যে পুলিশের আচরণগত পরিবর্তন, পুলিশকে জনবান্ধব করা, পুলিশকে যেই ধরনের পুলিশ আগে যে ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত সহযোগী হিসাবে কাজ করে, আপনারা চাচ্ছেন পুলিশকে জনবান্ধব এবং সরকারের কাছ থেকে যে ডিফারেন্স করে একটা কমিশনের অধীনে চালানো। স্যার, এই সুপারিশগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের অগ্রগতি বা আপনাদের চিন্তা ভাবনা কি? এটা বোধহয় যেহেতু এই রিকমেন্ডেশন গুলি দিছে, এটা তো খুব ভালো ভালো রিকমেন্ডেশন, আর এইগুলি করতে তো একটু সময় দরকার হবে। আমরা কিন্তু সবসময় বলি জনবান্ধব পুলিশ করা, বাট তাদের তো মন মানসিকতা এইগুলি চেঞ্জ করতে হবে। 15 বছর তাদের যে ধরনের ট্রেনিং ছিল, তাদের ট্রেনিং এর ধরনও চেঞ্জ করতে হবে। তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে। তারপর এই একটু মানবিক হওয়ার জন্য মানে ট্রেনিং দিতে হবে, এগুলির জন্য সময় দিতে হবে। তো আপনারা ভালো থাকেন, দোয়া করেন। আল্লাহ হাফেজ। দর্শক, আমরা এতক্ষণ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য ছিলাম সংবাদ বিশ্লেষণে যে ঋণ পুনঃতফসিল নিয়ে কথা বলছিলেন ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনুদ্দিন। আপনি শেষ 30 সেকেন্ডে একটু যদি জানান যে বাজার পদ্ধতি কতটা কার্যকর হতে পারে।
বাজার পদ্ধতি কার্যকর হবে, কারণ আমরা সবসময় বলে আসছি বাজারে নির্ধারক এইসব রেটের ব্যাপারে যেটি বাজারের উপর যদি নির্ভর করা যায়, এবং আমি বলছি না একেবারে ছেড়ে দিতে হবে। সেন্ট্রাল ব্যাংক কি করবে? সেন্ট্রাল ব্যাংক একটা জাস্ট উপর থেকে অবজার্ভ করবে সবাই ঠিকভাবে চলছেন কিনা, বাজারে তারা কোনো সিন্ডিকেট, ব্যাংকগুলো মিলে কোনো সিন্ডিকেট তৈরি করছে কিনা এটাও বুঝতে হবে। তো আমার মনে হয় ব্যাংকগুলোকে 8-10টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে মিলানো উচিত। ব্যাংকগুলো যারা একটা সুশাসিত প্রতিষ্ঠান তারা কিন্তু এই সিন্ডিকেটের মধ্যে থাকবে না। সুতরাং এটা বাজারের উপর যদি ছেড়ে দেওয়া হয়, আমি মনে করি যে এটিতে সুফল বয়ে আনবে, কারণ সবসময় দেখা গেছে বাজারই সঠিক, আর জোর করে চাপিয়ে দেওয়া কোনো রেটে ঠিকভাবে থাকে না। এটি হচ্ছে আমার বক্তব্য। জি, জনাব ফারুক মহিউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আমরা আবার আপনার সাথে কথা বলবো। থ্যাংক ইউ। দর্শক, সংবাদ বিশ্লেষণে ছিলাম, চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। ব্যাংকারদের বিদেশ ভ্রমণে সব ধরনের বাধা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে বিদেশে ভ্রমণের জন্য ব্যাংকারদের বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতির প্রয়োজন হবে না। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এক সার্কুলার জারি করে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, এখন থেকে ব্যাংকারদের বিদেশে ভ্রমণে কেন্দ্রীয় ব্যাংকের কোনো অনুমতি নিতে হবে না। ব্যাংকের ভ্রমণ নীতিমালা অনুযায়ী কর্মকর্তারা প্রশিক্ষণ, সভা, সেমিনারে অংশ নিতে পারবেন। অর্থ সহায়তা দানকারী বিশ্বের বিভিন্ন দাতা সংস্থাগুলোর কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে বর্তমান সরকার, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, সহযোগিতামূলক ব্যাংকিং করতে পারলে দেশে ঋণ খেলাপির সংখ্যা কমবে। কর্মসংস্থান ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় কর্মসংস্থান ব্যাংক। গেল বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিগত ২৬ বছরে প্রায় ১৬,২৫০ কোটি টাকা ঋণ বিতরণ করে ব্যাংকটি, আর আদায় করে ১৪,৩৪০ কোটি টাকার ঋণ। এই সহায়তার মধ্য দিয়ে প্রত্যক্ষভাবে সুবিধা পায় প্রায় ১১,১২,০০০ মানুষ। এবার ব্যাংকটির মনোযোগ নারী ক্ষমতায়নের দিকে। তাই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক বার্ষিক সম্মেলনে সব ক্ষেত্রে নারীর সমতা ও দেশের অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে বিশেষ ঋণ কর্মসূচি সঞ্চিতার উদ্বোধন করা হয়। 0.5%, 3.5%, অন্য ব্যাংকের তুলনায় অত্যন্ত কম, এবং এতে আমরা কিন্তু খুব খুশি না। আমি আশা করছি এবং আমি ওয়াদা করছি অতি শীঘ্র আমরা এটা কমিয়ে এনে আমরা 2% নিয়ে আসবো। অনুষ্ঠানে যোগ দিয়ে কর্মসংস্থানের ব্যাংকের সার্বিক সহায়তায় সন্তুষ্টি জানান অর্থ উপদেষ্টা। প্রতিষ্ঠানটি সাধারণ ব্যাংকিং সেবায় যুক্ত হলে নানা সমস্যা তৈরি হতে পারে বলে মন্তব্য তার। আমরা কিন্তু দাতা সংস্থা মোটামুটি কিন্তু ভালো সারা পাচ্ছি। আপনারা জেনারেল ব্যাংকিং দিকে না যাওয়াটা হতে বেটার হবে। জেনারেল ব্যাংকিং এ গেলে কিন্তু এখন যেভাবে ম্যানেজ করছে ফোকাস, জেনারেল ব্যাংকিং এ গেলে কিন্তু নানা রকম সমস্যার সমাধান। একই অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, সম্পদ কম থাকায় প্রত্যাশা পূরণ করতে পারছে না বিশেষায়িত এই আর্থিক প্রতিষ্ঠান। কর্মসংস্থান ব্যাংক একটা ভায়াবল ওয়ে অফ, সো এটা আমি যেটা সাজেস্ট করতে চাচ্ছি টু ফর দ্য ফাইন্যান্স অ্যাডভাইজার এন্ড দ্য ফাইন্যান্স সেক্রেটারি, যে আমাদের সোশ্যাল প্রোটেকশনের কিছু রিসোর্স রেগুলার ভিত্তিতে যদি আমরা এখানে দিই এবং মনিটরিং করি, তাহলে কিন্তু এটা রিসোর্স বেসটা বাড়বে। অনুষ্ঠানে ক্ষুদ্র নারী ও সফল উদ্যোক্তাদের হাতে চেক ও ক্রেস্ট তুলে দেন অর্থ উপদেষ্টা ও গভর্নর। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। ৬০০ টাকা কেজিতে মিলছে রূপালী ইলিশ। কম দামে ইলিশ মাছ মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। রোববার রাজধানীর কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আওতায় 450 থেকে 850 গ্রাম ওজনের ইলিশ মাছ মাত্র ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার। বলেন, ইলিশ মাছের সরবরাহ ও দাম নিয়ে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে এই উদ্যোগ। আশা করেন এই কার্যক্রম সাধারণ ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির। ফিরছি অন্যান্য সংবাদ নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। টানা 5 কার্যদিবস পতনের পর রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের মান বৃদ্ধি পায়। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে ডিএসসিতে বাড়ে কয়েকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক
DSEX 11 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ৫,১৪৫ পয়েন্টে। এদিন মোট লেনদেন হয় ৩৬৮ কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বাড়ে ১৭২টির, কমে ১৬০টির এবং অপরিবর্তিত থাকে ৬৪টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার CSE-তে মোট লেনদেন হয় ৩,২৬ লাখ টাকা, যা গত বৃহস্পতিবার কার্যদিবসে ছিল ৪,৭২ লাখ টাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে আমরা জেনে নেব পুঁজিবাজারের ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি চলছে। আমরা একটু ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে যেটি দেখতে পাচ্ছি যে গতকাল যেই ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সেই প্রবণতা তো রয়েছেই। আরও একটি শুভ সংবাদ বা ইতিবাচক খবর হচ্ছে ২৫০-এরও বেশি কোম্পানির শেয়ারের দাম কিন্তু বেড়েছে। যদি দেখি DSEX ইন্ডেক্স ৩৯ পয়েন্টে বেড়ে সূচক দাঁড়িয়ে আছে ৫,১৮৪ পয়েন্টে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স ১৪ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়ে আছে ১,১৬৯ পয়েন্টে। বিশেষায়িত ৩০টি কোম্পানির শেয়ার এটিও ১৫ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়ে আছে ১,৯১৮ পয়েন্টে। এখন পর্যন্ত মোট ২৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে। হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর মধ্যে ২৫২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে ৭৬টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ারের দাম। এরপর আমরা চলে যেতে চাই বিদেশি মুদ্রার যে বিনিময় মূল্য রয়েছে সেই দিকে খেয়াল করলে যেটি দেখা যাচ্ছে যে মার্কিন ডলার ১২১ টাকায় কিনে বিক্রি হচ্ছে ১২২ টাকায়, ইউরো ১২৬ টাকায় কিনে বিক্রি হচ্ছে ১৩১ টাকায়, পাউন্ড ১৫০ টাকায় কিনে বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়, চীনা ইউয়ান ১৫ টাকা ৫০ পয়সায় কিনে বিক্রি হচ্ছে ১৭ টাকা ৩০ পয়সায়, সৌদি রিয়াল ৩২ টাকা ৫০ পয়সায় কিনে বিক্রি হচ্ছে ৩৩ টাকা ৩০ পয়সায়, ভারতীয় রুপি ১ টাকা ৩৫ পয়সায় কেনা যাচ্ছে, বিক্রি হচ্ছে ১ টাকা ৪৫ পয়সায়। যেতে চাই স্বর্ণের দরদামের দিকে। সবচেয়ে ভালো স্বর্ণ ২২ ক্যারেট প্রতি ভরি ১,৩৯,৪৪৩ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ১,৩৩,০৯৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ১,১৪,০৮৬ টাকা, সনাতন স্বর্ণ প্রতি ভরি ৯৩,৬৭৪ টাকা। রূপার দরদামের দিকে তাকালে যে বিষয়টি দেখতে পাচ্ছি, সবচেয়ে ভালো রূপা ২২ ক্যারেট প্রতি ভরি ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের রূপা প্রতি ভরি ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের রূপা প্রতি ভরি ২,১১১ টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি ১,৫৮৬ টাকা। দর্শক, এই ছিল এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পুঁজিবাজারের সবশেষ খবর। ছিল বিদেশি মুদ্রার বিনিময় মূল্য, স্বর্ণের দরদাম এবং রূপার দরদামের সবশেষ আপডেট। দর্শক, চলে যাব একটি বিরতিতে, ফিরছি অন্যান্য সংবাদ নিয়ে, সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। উচ্চশিক্ষিত হয়েও ঘোরেননি চাকরির পেছনে, কুল চাষ করেছেন মাছের ঘের পার্শ্ববর্তী জমিতে। এমন পদক্ষেপে তাক লাগিয়ে দিয়েছেন গোপালগঞ্জের দুই ভাই। খরচ উঠিয়ে এবছর অন্তত ৬ লাখ টাকা লাভের আশা করছেন তারা। তাদের প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সামিউল আলিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের শিক্ষিত যুবক প্রবীর বিশ্বাস ও অপূর্ব বিশ্বাস কয়েক বছর আগে দুই ভাই মিলে নানা জাতের ফলের চাষ করলেও প্রাকৃতিক দুর্যোগে তা নষ্ট হয়ে যায়। ভেঙে না পড়ে তারা ঠিক করেন কুলের আবাদ করবেন। ইউটিউব দেখে চুয়াডাঙ্গা থেকে কুলের চারা এনে ঘের পাড়ে রোপণ করেন ১৪০০ কুল গাছ, যার মধ্যে রয়েছে ভারত সুন্দরী, কাশ্মীরি আপেল, বল সুন্দরী, থাই আপেল সহ বিভিন্ন জাতের কুল গাছ। কুলগুলো রাসায়নিক মুক্ত হওয়ায় চাহিদা ব্যাপক। এরই মধ্যে কুল বিক্রি শুরু হয়েছে। ফলনটা ভালো হবে আশা করা যাচ্ছে। দামটা যদি সৃষ্টিকর্তা ভালো রাখে, হ্যাঁ, ডেস্টিনি ভালো থাকে, ভালো ফাইন্যান্স হবে, বুঝছেন। কর্মসংস্থানও হয়েছে বেশ কয়েকজনের, পাশাপাশি পরিবার থেকেও মিলছে সহযোগিতা। পড়াশোনার পাশাপাশি আসি, বাবা কাকাদের একটু যদি সাহায্য লাগে অবশ্যই করি। আমরা তাদেরকে হেল্প করি মাঝে মাঝে, আবার খাই, পারিশ্রমিক দেয় প্রতিদিন। মনে করেন কি বড় সেরা হয় ৬ থেকে ৭ মণ। বাগান দেখে আমাদের সাইডে ২-৪টি বাগান কি করছে। চাষিদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। এই কুল গাছে যে প্রুনিং করতে হয়, সেই প্রুনিং করলে আসলে গাছের মূল গড়ি ছাড়া অন্য কিছু থাকে না। সেই ক্ষেত্রে ওই অন্যান্য সময়টুকুতে ওই ঘেরে পারে অন্য সবজি চাষ করতে পারে তারা, আর এই মৌসুমে তারা ওখান থেকে কুলটা পায়।
চলতি মৌসুমে এ জেলায় প্রায় 2000 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরগুনায় শীতকালীন সবজি শিমের ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ চাষিরা। ভালো দাম না পাওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন তারা। কৃষকের অভিযোগ, পাইকার সংকটের কারণে লাভ পাচ্ছেন না তারা। কৃষি বিভাগ বলছে উৎপাদনে সহযোগিতা করলেও বাজার দর নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের নেই। বরগুনা থেকে সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনার তালতলী উপজেলার সওদাগর পাড়া একটি কৃষি গ্রাম। লবণাক্ত জমিতে শীতকালীন সবজি উৎপাদনে ইতিমধ্যে গ্রামটি সবজি গ্রাম হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। এবছরও ফলন ভালো হয়েছে শীতকালীন সবজির। সওদাগর পাড়া গ্রামের কৃষক শাহাদাত হোসেন প্রথমে ব্যক্তিগত উদ্যোগে সবজি চাষ করে সফলতা পান। এরপর পর্যায়ক্রমে 250 কৃষকের সমন্বিত উদ্যোগে করেন সবজির আবাদ। ফলনও ভালো হয়েছে। এখানে উৎপাদিত সবজি চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আজকে আরো সিম পাঠাই দেওয়া হয়েছিল, 88 টাকা করে সিম বেচছে। এখানে যেটা হচ্ছে যেমন 45 টাকা করিয়া, আর হলে একটা হয়েছে 40 টাকা করিয়া, আর ওই জায়গায় আমার বেশি 50। এবছর গ্রামটিতে 650 বিঘা জমিতে শুধু শিমের আবাদ হয়েছে, যা থেকে 6 কোটি টাকার শিম বিক্রির আশা কৃষকদের। প্রায় একটা ওয়াট থেকে 6 থেকে 6.5 কোটি টাকার সবজি উৎপন্ন হয়। বাজার সর্বনিম্ন 1200 টাকা, 1000 টাকাও থাকে, তারপর মনে করেন খরচপাতি যে লাখখানা টাকা থাকবে। কৃষকের অভিযোগ, শিমের ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে প্রত্যন্ত এই অঞ্চলে পাইকার যান না। কোনো পাইকারি আসে না। এই পাইকার ওই খুচরো মুচে যারা সেইটা নেয়, নিয়ে বেশি কিনে দেয়, যে মনে চাই দেয়। যে জিনিসের বেচা কিনে না, এই জিনিসের কোনো মূল্য আছে? ওগুলোর তো কোনো দাম নাই, এখন আছে। কৃষি বিভাগ বলছে নতুন করে সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে, তবে বাজার নির্ধারণ কিংবা নিয়ন্ত্রণ করার সক্ষমতা তাদের নেই। এই ধরনের মডেল সবজি গ্রাম করার জন্য কৃষকরা আশা ব্যক্ত করেছেন। আমরা কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন ধরনের মোটিভেশনাল ট্যুর বাস্তবায়ন করি, তাদের এটি দেখে যাতে কৃষকরা উদ্বুদ্ধ হয়। জেলায় এবছর 300 হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4800 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাঁধ নির্মাণে ধীর গতিতে দুশ্চিন্তায় পড়েছেন নেত্রকোনার হাওর অঞ্চলের চাষিরা। আগামী মার্চের প্রথম সপ্তাহেই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও শুরু হয়নি বেশ কিছু পিআইসির কাজ। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে নির্ধারিত সময়েই বাঁধ নির্মাণ কাজ শেষ করবেন তারা। সোহান আহমেদ কাকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, কলমাকান্দা, আটপাড়া, বারোহাট্টার আংশিক এলাকা নিয়ে নেত্রকোনার হাওড় অঞ্চল। প্রতি বছর এইসব হাওরে আগাম বন্যায় একমাত্র ফসল হারানোর শঙ্কায় থাকতে হয় কৃষকের। এরই মধ্যে হাওড় অঞ্চলের অনেক এলাকায় বোরো আবাদ শেষে পরিচর্যায় ব্যস্ত চাষিরা। হাওরের একমাত্র ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রতি বছর নির্মাণ করা হয় অসংখ্য ডুবন্ত বাঁধ। গেল বছরের তুলনায় চলতি বছর 191টি পিআইসির মাধ্যমে 146 কিলোমিটার বাঁধ মেরামতে উদ্যোগ নেয় পাউবো। কিন্তু এখন পর্যন্ত অনেক বাঁধ নির্মাণের কাজ শুরুই হয়নি। এতে দুশ্চিন্তায় হাওড় অঞ্চলের চাষিরা। চৈত্র মাস আসলেই পানির একটা ডাকা আসে, ওই ডাকায় যদি মনে করেন বাঁধগুলা টিকা যায় তাহলে আমাদের জন্য মঙ্গল, ফসলের জন্য। আমাদের একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, যদি বান কোথাও ছুটে যায় যে আমরা একবারে শেষ। গাড়ি তো শক্ত করে করার দরকার, শক্ত করে করলে এই জমিন থাকবে, নাহলে তো রাখা সম্ভব। এবারটাই যদি না ঠিক হয় তাহলে তো আমাদের হাওড় অঞ্চল আর সবসময় পানির তো একটা জোর প্রভাব থাকেই। পরিবর্তিত পরিস্থিতিতে কাজ পেছালেও সময় মতোই কাজ শেষ হবে বলে দাবি সংশ্লিষ্টদের। কমিটি গঠনের দেরি হয়েছে, কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে এবং আমরা নির্ধারিত সময়ের মধ্যেই ফসল রক্ষাবাদ নির্মাণ করতে পারবো। আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের সার্বিক কাজের অগ্রগতি এখন পর্যন্ত 23%। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই সকল পিএসসিকে আবশ্যিকভাবে কাজ শুরু করতে হবে এবং যদি তারা কাজ শুরু না করে তাদের পিএসসি বাতিল করা হবে। আগামী মার্চের প্রথম সপ্তাহেই শেষ হওয়ার কথা রয়েছে প্রায় 31 কোটি টাকা ব্যয়ে 146 কিলোমিটার বাঁধ নির্মাণ কাজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
নানা সমস্যায় স্থবির হয়ে পড়েছে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার আমদানি রপ্তানি কার্যক্রম। রয়েছে শ্রমিকদের মধ্যে অসন্তোষ, আবার শ্রমিকদের বিরুদ্ধে রয়েছে ব্যবসায়ীদের অভিযোগ। এসব সমস্যার কারণে এই বন্দর দিয়ে আয় কমেছে সরকারের। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর। এই বন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি সরকারি রাজস্বের মূল উৎস। বাংলাদেশের অন্যান্য বন্দরের তুলনায় বেশি সম্ভাবনার এই বন্দরে রয়েছে নানা সমস্যা। এতে স্থবির হয়ে পড়েছে কার্যক্রম। ব্যবসায়ীদের অভিযোগ, শ্রমিকদের বকশিস সংক্রান্ত জটিলতার কারণে ভারত পাথর আমদানি বন্ধ করে দেয়। গত 2 মাস আমদানি বন্ধ থাকার পর সম্প্রতি আমদানি শুরু হলেও ট্রানজিট ফির জটিলতায় ভুটানের পাথর আমদানি বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়া চাচ্ছে যে ভুটানকে কোনো মতে আটকে রাখে, আমরা যদি ব্যবসা করি হয়তো ভালো করবে, কিন্তু আসলে এটা তো নিয়ম না। আমরা চাচ্ছি দুইটা দেশে যারা ব্যবসা করতে পারে। কিছু বাড়তি টাকা আমাদেরকে খরচ করতে হয়, আবার নতুন করে আমাদের লোড করতে হয়। সেক্ষেত্রে আমরা প্রায় 4 টাকা আমরা লসে পড়ি, যেটার কারণে বুড়িমারির সঙ্গে আমাদের একটা বড় রেটের একটা ডিফার হয়ে যায়। এদিকে শ্রমিকদের অভিযোগ, তাদের নাম ভাঙিয়ে আমদানি রপ্তানিকারকরা টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের যদি এখানে মনে হয় 500 হয়, তাহলে ওদেরকে 100 দিতে হয়। তাই শুনে এমন ব্যক্তি আছে, আমি আজকে আসলাম না, আমার পরিবর্তে অন্যজন কাজ করলো, উনি 400 টাকা নিল, 500 হলে আমাকে 100 দিল। লোকটা যদি 800 টাকা দেয় তাহলে আমরা মানে 400 টাকা পাবো, 400 টাকা। গরিবের কাজ বড় লোকগুলো করে, বড় লোকগুলো ভাগ নেয়, এটা কেমন? এটা কি ঠিক না? এটা তো ঠিক না। কর্তৃপক্ষ বলছে আন্তঃকুন্দল বন্দরের অচল অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী। ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে তাদের একটি দ্বিপাক্ষিক চুক্তি আছে, যে চুক্তির বলে তারা ভারতীয় করিডোর ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করতে কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে একটা মতদ্বৈততা তৈরি হয়েছে, যার ফলে ভুটানি পাথর আমদানি আপাতত বন্ধ আছে। দ্রুতই সব সমস্যা কাটিয়ে চেনা রূপে ফিরবে দেশের অন্যতম এই স্থলবন্দর, আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধে জটিলতা দ্রুতই কেটে যাবে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। দায়িত্ব নেয়ার পর রোববার প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে দেখা করেন রাশিয়ার নবযুক্ত এই রাষ্ট্রদূত। জানান, অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধের জটিলতার প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, দ্রুতই এর সমাধান হবে। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছে রাশিয়া। রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের পাশে থাকার কথা জানান রাষ্ট্রদূত। করোনা মহামারীর সময় থেকেই ভারতের বাজারে গাড়ি বিক্রির গতি কমে গেছে। গেল বছরে পেট্রোল চালিত গাড়ির চেয়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রির প্রবৃদ্ধি নজরে এসেছে। ভারতের গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডা জানিয়েছে, গেল বছরে প্রথাগত জ্বালানি নির্ভর যাত্রীবাহী গাড়ি বিক্রি 5.18% বেড়েছে। তবে সেই বাজারেই বৈদ্যুতিক গাড়ির বিক্রি বৃদ্ধি পেয়েছে 19.93%। 2023 সালে ভারতে প্রায় 83,000 4 চাকার বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছিল। গত বছর হয়েছে 99,000-এর বেশি। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।